প্রিয় ছাত্রছাত্রী, আমাদের এইচএস এবিটিএ টেস্ট পেপারটি প্রকাশিত হয়েছে। সেই এবিটিএ টেস্ট পেপার থেকে কতকগুলো ফিলোসফির কোশ্চেন দেওয়া রয়েছে। সেই কোশ্চেনটা বা কোশ্চেনগুলো আমরা সলভ করব। যার প্রথম পেজটি রয়েছে, সেই প্রথম পেজটি হচ্ছে AC9। সেই AC9 পেজের যে এমসিকিউগুলো দেওয়া রয়েছে সেগুলো আজকে আমরা সলভ করব। সেই সলভ করার মধ্যে যেগুলো রয়েছে, প্রথম যেটা রয়েছে প্রথম পেজে AC9 পেজ, সেই AC9 পেজের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নাও। বলছে লোগোস শব্দটির অর্থ হলো, চারটে অপশন দেওয়া রয়েছে: অনুমান, চিন্তা, সংবেদন, বচন। এখানে চিন্তা, লোগোস শব্দটির অর্থ হলো চিন্তা। নেক্সট, বৈধতার প্রশ্নটি জড়িত। চারটে অপশন দেওয়া রয়েছে: বাক্যের সঙ্গে, বচনের সঙ্গে, সিদ্ধান্তের সঙ্গে, যুক্তির আকারের সঙ্গে। এখানে উত্তরটা হচ্ছে ডি, অর্থাৎ যুক্তির আকারের সঙ্গে। 3 নম্বর, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয়। চারটে অপশন রয়েছে: কল্পনা, অনুভূতি, সংবেদন, যুক্তি। এখানে উত্তর হচ্ছে যুক্তি, কারণ আমরা জানি ভাষায় প্রকাশিত অনুমানকেই যুক্তি বলা হয়। শর্ত অনুযায়ী বচন 2 প্রকার, সেগুলো হচ্ছে সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন, অর্থাৎ সি অপশনটা হবে এখানে। নেক্সট হচ্ছে প্রতিটি নঙার্থক বচনের ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হয়। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী আমরা জানি কোন পদ কোন বচনের কোন পদ ব্যাপ্য, কিন্তু নঙার্থক বচন বলেছে মানে ই বচন এবং ও বচন। আমরা জানি ই বচনের ক্ষেত্রে উভয় পদই ব্যাপ্য এবং ও বচনের ক্ষেত্রে বিধেয় পদই ব্যাপ্য। যেহেতু ব্যাপ্যতার নিয়মটি চেয়েছে, তাই এখানে প্রতিটি নঙার্থক বচনের ক্ষেত্রে বিধেয় পদটি অবশ্যই ব্যাপ্য হবে, অর্থাৎ অপশান বি। 6 নম্বর, বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত বিশেষ নঙার্থক বচনের সত্যমূল্য হবে। কি হবে সেটা আমাদের বলেছে, সত্য হবে, মিথ্যা হবে, অনিশ্চিত হবে, না কোনোটিই নয়। দেখো বলেছে আমাদের সামান্য সদর্থক মানে এ বচন যদি সত্য হয় তাহলে বিশেষ নঙার্থক মানে ও বচন, তাহলে এ বচন সত্য হলে ও বচনের সত্যমূল্য নির্ণয় করতে হবে। অর্থাৎ সামান্য সদর্থক মানে এ বচন যদি সত্য হয়, তবে বিশেষ নঙার্থক বচন মানে ও বচন কী হবে, মিথ্যা হবে। সাতেরটা দেখো, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে কি বলা হয়েছে। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচন, মানে আমরা জানি বিশেষ বচন আই বচন আর ও বচন, এই দুটো বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ রয়েছে। এটা আমরা সাধারণ চতুষ্কোণের নিয়মের ভিত্তিতে করলাম যে দুটি বিশেষ বচন অর্থাৎ আই বচন ও ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ রয়েছে। নেক্সট, ফেরিসন বৈধ মূর্তিটি হলো, আমরা জানি 4টে সংস্থান রয়েছে, তার মধ্যে ফেরিসনটি হচ্ছে তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি। ফেরিসনটা হচ্ছে তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি। পক্ষপদ অপ্রধান আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে। পক্ষপদকে আমরা কোন প্রতীক চিহ্ন ব্যবহার করি পক্ষপদের ক্ষেত্রে? পক্ষপদের ক্ষেত্রে আমরা এস পদ ব্যবহার করে থাকি। পক্ষপদের ক্ষেত্রে আমরা এস পদ ব্যবহার করে থাকি, অর্থাৎ এস পদটা কি বলেছে, আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য ছাড়া আর কোথায় বসে। সেক্ষেত্রে এস পদটি অপ্রধান আশ্রয় বাক্য ছাড়া আরও যে ক্ষেত্রে বসে সেটা হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসে। নেক্সট মানে 10এরটা, যদি পি তাহলে কিউ নয়, অতএব হতে, এখানে অতএবটা দেওয়া নেই, কিউ নয় অতএব পি নয়, এখানে অতএব চিহ্নটা দেওয়া নেই, পি নয়। এই যুক্তির আকারটি হচ্ছে বৈধ এমটি বা ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় থাকলেও আমরা এটা করতাম, বৈধ এমটি অর্থাৎ বি অপশানটা। নেক্সট হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদা যে বচন হয়। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদা
নিরপেক্ষ বচন হয়, কারণ আমরা জানি বৈকল্পিক নিরপেক্ষণের প্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক বচন, অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত নিরপেক্ষ বচন হয়। নেক্সট হচ্ছে অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্র কোনটি? অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্র হচ্ছে বি অপশানটা, অর্থাৎ অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর বুলীয় ভাষ্যটা হচ্ছে এস নট ইকুয়াল জিরো, অর্থাৎ এস নট ইকুয়াল জিরো বিশেষ বচনের জন্য ক্রস হয়, অর্থাৎ এস লেখা যে বৃত্তটা তার ভেতরে ক্রস চিহ্ন। তারপরে কি আছে? তারপরে দেখো 13টা, কোনো অ এস নয় অপি এই বচনটির বুলীয় ভাষ্য কি? এটি সাধারণত ই বচন দেওয়া রয়েছে। আমরা জানি ই বচনের বুলীয় ভাষ্য হচ্ছে এস পি ইকুয়াল জিরো, কিন্তু এখানে এস এর আগেও অ আছে, পি এর আগেও অ আছে, অর্থাৎ অ থাকার জন্য এস এর মাথাতেও বার হবে, পি এর মাথাতেও বার হবে, তাই এটার হচ্ছে বুলীয় ভাষ্য হবে এস বার পি বার ইকুয়াল জিরো, অর্থাৎ সি অপশানটা হবে। 13 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে সি। 14 নম্বরটা হচ্ছে কোনো সাপেক্ষ যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে তার অঙ্গবচন ও যোজকের ওপর। কোনো যৌগিক বচনের সত্যমূল্য নির্ণয় করতে হয় তার অঙ্গবচন ও যোজকের, অর্থাৎ অপশান সি। পি ট্রিপল বার নেগেশন পি বচনটির সত্যমূল্য কী হবে? সত্যমূল্য হবে শত মিথ্যা, এটার উত্তরটা হবে শত মিথ্যা। 16টা হচ্ছে খেলা চলবে যদি না বৃষ্টি হয়, খেলা চলবে যদি না বৃষ্টি হয়। দেখো এখানে যদির পরের অংশটা যদি, তবে প্রাকল্পিক, এখানে যদিটা পরে দেওয়া রয়েছে, যদি বৃষ্টি না হয় তবে খেলা চলবে, এটা এইভাবে হতে পারতো, না দিয়ে আমাদের কি দিয়েছে? খেলা চলবে যদি না বৃষ্টি হয়। তার জন্য বৃষ্টির জন্য যদি আমরা আর ধরি আর খেলার জন্য যদি আমরা এম ধরি, তাহলে সেক্ষেত্রে কী হবে? নেগেশন আর হর্ষু এম, বা এই চিহ্নটাকে ইমপ্লাইজও বলা হয়, নেগেশন আর ইমপ্লাইজ এম। উপমা যুক্তির, মানে এটা 17 নম্বর কোশ্চেন, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি কি? উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, অর্থাৎ সাদৃশ্য যত প্রাসঙ্গিক হবে সেই উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাবনা তত বেশি হবে। 18 নম্বর কোশ্চেন, আরোহ অনুমানের সমস্যাটি কি? আরোহ অনুমানের সমস্যাটি হচ্ছে, মূল যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে সামান্যীকরণ। আরোহ অনুমানের যে সমস্যাটা সেটা হচ্ছে সামান্যীকরণ। অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো ড্যাশ আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া, এটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমান। অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো বৈজ্ঞানিক আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া, অর্থাৎ অপশান এ। 20টা কি বলছে? বহুকারণবাদের সমর্থন করেন। বহুকারণবাদের সমর্থনকে এখানে আছে ডি অপশানটা, বেইন। বহুকারণবাদের সমর্থক হলেন বেইন। 21 হচ্ছে ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ। এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ, এখানে কারণ কথাটি পর্যাপ্ত আবশ্যিক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সি অপশানটা, সি অপশানটা যে পর্যাপ্ত আবশ্যিক অর্থে ব্যবহৃত হয়েছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে দেখো, মানে 22টা, ড্যাশের মতে কারণ হলো সদর্থক এবং নঙার্থক শর্তের সমষ্টি। এটা হচ্ছে মিল। মিল বলেছেন কারণ হলো সদর্থক এবং নঙার্থক শর্তের সমষ্টি, অর্থাৎ 22 নম্বর যে কোশ্চেনটা আছে তার উত্তর হচ্ছে বি। 23 নম্বর হচ্ছে মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয়। মিলের ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগে কাকতালীয় দোষ হয়, অর্থাৎ অপশান বি। 23-এর কোশ্চেনটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগে কাকতালীয় দোষ, অর্থাৎ মিল যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় সেটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি। তারপরে হচ্ছে 24-এরটা এবং শেষ প্রশ্নটা, মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি কি? সেটা হচ্ছে অন্বয়ী পদ্ধতি। কোন পদ্ধতি? অন্বয়ী পদ্ধতি। অর্থাৎ এখান থেকে এই 24টা কোশ্চেন আমাদের সলভ করা হলো, তোমরা একটু দেখে নেবে, প্রয়োজনে খাতায় লিখেও নেবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, লাইকও করে দেবে।